বিদ্যুৎ ও গ্যাস সংকটে একের পর এক বন্ধ হচ্ছে শিল্প কারখানা, বাড়ছে লোডশেডিং। সংকটের পেছনে সরবরাহ ঘাটতির পাশাপাশি কৃত্রিম সংকট তৈরির আশঙ্কাও করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে পরিস্থিতি দ্রুত সামাল দিতে কার্যকর তদারকি ও দক্ষ জনবল নিয়োগ জরুরি। বিদ্যুৎ অফিসের কিছু গোপন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার কারণে অতঃপর সে বিদ্যুৎ কর্মকর্তার চাকরি হারাতে হয়েছে। গতকাল তিনি একটি পোস্টের মাধ্যমে ক্ষমাও চান ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। বলছে, আমি হয়তোবা না জেনেই আমার জীবনের সব থেকে বড় বিপদটি টেনে নিয়ে এসেছি। আমার মা বাবার স্বপ্ন ছিল একদিন আমি একটি বিদ্যুৎ অফিস বা সরকারি কোনো চাকরি করব। মা বাবার সেই স্বপ্ন পূরণ করে বিদ্যুৎ অফিসে আমি চাকরি নিয়েছিলাম। পরবর্তীতে যখন এই দেশের মধ্যে প্রবল আকার ধারণ করেছিল বিদ্যুতের সংকট, তখন আমি মানুষের কাছে সেই দুর্ভোগগুলো তুলে ধরছিলাম যে এই পল্লী বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলে। তিনি বোঝানোর চেষ্টা করেছে তার ভিডিও ধারা যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলছে গ্রামের একই পরিবারে 5 থেকে 6 জন মোবাইল ফোন ব্যবহার করে, আর সেই মোবাইল ফোনগুলোতে চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের স্বল্পতা দেখা দিচ্ছে। মানে মোবাইল ফোন চার্জের কারণে নাকি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, আর এই কারণেই জনগণ বিদ্যুৎ পাচ্ছে না। বিদ্যুৎ মন্ত্রীর এই কথাগুলো আপনার কাছে কি মনে হচ্ছে ভাই? তাড়াতাড়ি ভিডিও শেয়ার করেন, না হলে পরবর্তীতে আর কিছু জানতে পারবেন না। বিদ্যুৎ মন্ত্রী বলছে মোবাইল ফোন চার্জ দিলে বিদ্যুৎ চলে যায়। অন্যদিকে অবৈধ অটো রিকশাগুলো মহাসড়কের মধ্যে চলাচল করছে। অবৈধ অটো রিকশাগুলো খাম্বা থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারিগুলো চার্জ দিচ্ছে, সেটাও আবার মহাসড়কের পাশে। সেটা নিয়ে বিদ্যুৎ মন্ত্রী কিছু না বললো, সামান্য একটি মোবাইল ফোন চার্জ হতে আর কতটুকু বিদ্যুৎ ক্ষয় হয় সেটা নিয়ে বিদ্যুৎ মন্ত্রী বলছে মোবাইল ফোন চার্জের কারণে বিদ্যুৎ নাকি স্বল্প। গ্যাস, বিদ্যুৎ, তেল যদি জনাব তারেক রহমান দিতে না পারে তাহলে তার গদি ছেড়ে দিতে হবে। ওই গদিতে বসে থাকার তার কোনো অধিকার নেই। এইভাবে কথাগুলো বলছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশের ঘরে ঘরে গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, তাহলে তারেক রহমান যদি না দিতে পারে উনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমি ছোট্ট একটা স্মৃতি বলবো, 2013 সাল বেগম খালেদা জিয়া ঠিক এই জায়গায় বক্তব্য দেওয়ার জন্য এসেছিলেন। আমিও এখানে এসেছিলাম, আপনাদের কাতারে ছিলাম। এখানে দেখি চেয়ার নিয়ে শুরু করে দিয়েছিল তৎকালীন ছাত্রদল যুবদল। ওই সময় বুঝেছিলাম এরা হাসিনাকে ফেলাইতে পারবে না। সেম একই জায়গায় দাঁড়িয়ে মরহুম বেগম খালেদা জিয়াও একই কথা বলেছিলেন। শেখ হাসিনা থাকা অবস্থায় গ্যাস, বিদ্যুৎ যদি শেখ হাসিনা দিতে না পারে তাহলে শেখ হাসিনার গদিতে বসে থাকার কোনো অধিকার নেই। সেরকম ভাবে জনাব তারেক রহমানকে আজকে স্মরণ করিয়ে দিল, তিনি যদি গ্যাস, বিদ্যুৎ, তেল এই সংকটগুলো মোকাবেলা করতে না পারে, জনদুর্ভোগ থেকে তাদের উদ্ধার করতে না পারে, তাহলে তার এই গদিতে বসে থেকে কোনো লাভ নেই। পিছনে ফ্যান ঘুরছে, ফ্যানের বাতাস খাচ্ছে, আর এদিকে কেরোসিনবিহীন হারিকেন নিয়ে বলছে যে বিদ্যুৎ দে, বিদ্যুৎ দে। একটি রাজনৈতিক দলের কিছু সদস্যরা প্রতিবাদ করছে গ্যাস দে, বিদ্যুৎ দে। হারিকেন সামনে নিয়ে বসে আছে, দেখেছেন ছবিটা? হারিকেন সামনে, পিছনে কিন্তু এরকম ফ্যান চলছে, তাদের পিছনে ফ্যানের বাতাস খাচ্ছে, আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হতকারিতা। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ করলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, ভাবতেন 3 মাস, আরো 3 মাস আমি তাদের যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। বিদ্যুৎ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে সমস্যার সমাধানে 4টি প্রস্তাব উত্থাপন করেছেন কুমিল্লা 4 আসনের এই সংসদ সদস্য। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। 15 আগস্ট শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ জানান, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা প্রদানের জন্য 6 মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি। বাংলাদেশের ঘরে ঘরে গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, তাহলে তারেক রহমান যদি না দিতে পারে উনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমি ছোট্ট একটা স্মৃতি বলবো, 2013 সাল বেগম খালেদা জিয়া ঠিক এই জায়গায় বক্তব্য দেওয়ার জন্য এসেছিলেন। আমিও এইখানে এসেছিলাম, আপনাদের কাতারে ছিলাম। এখানে দেখি চেয়ার নিয়ে মারামারি শুরু করে দিয়েছিল তৎকালীন ছাত্রদল যুবদল। ওই সময় বুঝেছিলাম এরা হাসিনাকে পালাইতে পারবে না। তখন আমরা ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে গুছানোর কাজ আরম্ভ করি। 17 বছর লেগেছে, সকল দল মিলে ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়ন করেছে। এখন আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি আপা টুপ করে ঢুকে পড়বে। আমরা বাইচে থাকতে আপা আসতে পারবো? বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম রয়েছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন।
বাসায় বাসায় যান, যে জায়গায় গ্যাস নাই, যে জায়গায় বিদ্যুৎ নাই, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে পড়ুন। সরকার বলছে ভারত থেকে ডিজেল নিয়ে আসবে, তেল নিয়ে আসবে, ভারত আবার ইরান থেকে নিয়ে আসে। আমরা সরকারকে বলবো, সংসদে অনেক মিথ্যাচার করেছেন, জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয়, বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে, অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে, মোদী তুমি যেমন প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আজাদী নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। শেষ কথা বলবো, এখানে শহীদ উসমান হাদির হাজার হাজার উত্তরসূরি দাঁড়িয়ে আছে। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা কি মাঠ ছাড়ব? শহীদ উসমান হাদি ভাইয়ের উত্তরসূরিরা কি ঘুমিয়ে আছে? আজাদীর লড়াই চলবে। সে লড়াই ঐক্যবদ্ধ হন। অতি সত্বর আমাদের বাংলাদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা হবে। অলরেডি ঘোষণা হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আপনারা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নেন, এবং যারা মহিলা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা হলো সর্বসম্মতিক্রমে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ ঢাকার 2টি মেয়রই এনসিপির ঘরে থাকবে এবং কাউন্সিলর এনসিপির ঘরে থাকবে। সবাই সুন্দরভাবে এখান থেকে যাব। কেউ যদি প্রোগ্রামের আশেপাশে ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করে, তাদেরকে পুলিশের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি বিরোধী দলের নেতা, সেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি এই ধরনের কথা বলবে এই বিরুদ্ধে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু জনগণের কথা হচ্ছে, বর্তমান সময়ে আসলে গ্যাস বিদ্যুতের সংকটে ভুগছে এদেশের জনগণ। বিদ্যুৎ এমন একটি জিনিস যেটা মানুষের প্রতিটি সেকেন্ডেই ব্যবহার হয়, অথচ সেই বিদ্যুৎই মানুষ কিছুক্ষণ পরপরই পাচ্ছে না। একটি গুরুত্বপূর্ণ কাজ করতে নিলে দেখা যায় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, সেই কারণে সেই কাজটি পর্যন্ত হচ্ছে না। এছাড়াও গ্যাসের জন্য মাইলের পর মাইল গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, ঘন্টার পর ঘন্টা। যখন লাইন শেষ করে সে পাম্প পর্যন্ত আসে, শোনে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসের চাপ নেই। বা কেউ কেউ গ্যাস পায়, সেটা আবার 100-200 টাকা। পর্যাপ্ত পরিমাণ গ্যাস না পেয়ে বিপদে পড়েছে আজ বাংলাদেশের লক্ষ লক্ষ চালকরা। এই গ্যাস, বিদ্যুৎ, তেলের সংকট মেটানোটাই সরকারের সর্বপ্রথম কাজ এখন। আদারওয়াইজ এই সকল জিনিসকে কেন্দ্র করে মানুষের মন থেকে একটু একটু করে এই সরকার উঠে যাবে। দেখেন, বিদ্যুতের সংকট কিন্তু জনাব তারেক রহমান আসার পরেই হচ্ছে এমন কিন্তু নয়। আগে থেকে বিদ্যুতের সংকটটা ছিল, তেলের সংকট ছিল, গ্যাসের সংকটও ছিল। কিন্তু বর্তমান সরকারের দুর্ভাগ্য হচ্ছে, তিনি সরকারের চেয়ারে বসার পরেই পুরো বিশ্ব বাজারে গ্যাস এবং তেলের সংকটটা দেখা দিচ্ছিল। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরো বিশ্বেই তেল পাচ্ছিল না। ওই অবস্থায় বাংলাদেশেরও তেল না পাওয়াটাই স্বাভাবিক। এটা জনাব তারেক রহমানের একটি দুর্ভাগ্য। এটা আপনারা ওইভাবে ঢালাও ভাবে সরকারের উপরে চাপ দিতে পারেন না। আবার এটাও সত্য, সরকারের এই দুর্ভোগ থেকে জনগণকে উঠিয়ে নেওয়া তার দায়িত্ব। তিনি তার দায়িত্ব পালন করুক, আমরা সবাই এটাই চাই। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে কমেন্ট করে জানান, আর ভিডিওটি শেয়ার করতে পারেন যদি আপনার মনে চায়। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ছবিটা ভালো করে দেখেন, পিছনে ফ্যান ঘুরছে, ফ্যানের বাতাস কাটছে, আর এইদিকে কেরোসিনবিহীন হারিকেন নিয়ে বলছে যে বিদ্যুৎ দে, বিদ্যুৎ দে। প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে তারা, তাদের বন্ধু বান্ধব, তাদের সহকর্মীরা তো সরকারের দায়িত্ব ছিল। তখন তারা কি করেছিল? এই যে তৃতীয় যে জাহাজটির হওয়ার কথা ছিল গ্যাসের জন্য, এই জাহাজের পারমিশন তো তারাই ক্যান্সেল করে দিয়েছিল, তাদেরই সরকার ক্যান্সেল করে দিয়েছিল। এখন আবার আমাদেরকে নতুন করে সবকিছু ভালো করে দেখে শুনে আমাদেরকে নতুন করে করতে হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশা করি এই তৃতীয় জাহাজটি চলে আসলে গ্যাসের সমস্যার সমাধান অনেকাংশে কমে যাবে। তবে এর জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ এই জাহাজগুলো বানাতে যথেষ্ট সময় প্রয়োজন হয়, এবং যে কোনো জায়গায় এই জাহাজগুলো বানায় না, পৃথিবীর নির্দিষ্ট কয়েকটি দেশে এই জাহাজগুলো তৈরি করে, অনেক দামি জাহাজ এগুলো।
আমরা চেষ্টা করছি, আমরা কথা বলেছি, আমরা চাইনিজদের সাথে কথা বলেছি, তারা দ্রুততার সাথে চেষ্টা করছে এই জাহাজ তৈরি করে নিয়ে আসতে পারে বাংলাদেশে। এর মধ্যে আপনি দেখেছেন দ্রুততার সাথে আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছিলাম যে সহযোগিতা দেওয়ার জন্য, গ্যাসের সহযোগিতা দেওয়ার জন্য। তারাও চেষ্টা করছে আমাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, আরেকটি দলের নেতাকে দেখলাম যে উনি কোথায় জানি গিয়েছেন এবং বক্তব্য দিচ্ছেন, তাকে বলে মানুষ শুধু ধরে যে গ্যাস দেন, গ্যাস দেন, গ্যাস নাই, গ্যাস নেই। হ্যাঁ, আমরা তো অস্বীকার করছি না যে গ্যাসের সমস্যা আছে, তবে তার উদ্দেশ্যে আমি বলতে চাই, সেই নেতাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই যারা মঞ্চে বসে পিছনে ফ্যানের বাতাস খেয়েছে, সামনে হারিকেন রেখেছে, সবার উদ্দেশ্যে বলতে চাই বিএনপি জনগণের কাছে জন্য কাজ করছে। বিএনপির পরিকল্পনা রয়েছে জনগণের জন্য, কিভাবে আমরা জনগণের এই জ্বালানি সমস্যার সমাধান করব। ইনশাআল্লাহ আগামী এই যে সংসদ 27 তারিখে শুরু হবে, এই সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব সেই পরিকল্পনা। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ একজন রাজনীতিবিদ হিসাবে শুধু জনগণকে বিভ্রান্ত করা তার দায়িত্ব বা কাজ নয়, বরং একজন রাজনীতিবিদ হিসাবে জনগণকে ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানোই হচ্ছে একজন রাজনীতিবিদের কাজ। সেই জন্যই আপনাদেরকে বলবো, আসুন, বিভ্রান্তির রাজনীতি স্বৈরাচার করে গেছে, মিথ্যের রাজনীতি স্বৈরাচার করে গেছে, ভাঙচুরের রাজনীতি স্বৈরাচার করে গেছে। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে জনগণের জন্য কাজ করবেন, আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে আপনারা দেশ গঠনের জন্য কাজ করবেন। কাজেই সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হটকারিতার রাজনীতি বাদ দেন। আসেন, জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে সেটি জনগণের সামনে তুলে ধরেন। কি পরিকল্পনা আপনাদের মাথার মধ্যে আছে যা জনগণের উপকার করবে, যা দেশের মানুষের উপকার করবে, সেটি জনগণের সামনে উপস্থাপন করেন। রাস্তায় বসে ভাঙচুর করা, রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করার দিন শেষ, সেই রাজনীতি শেষ। জনগণ এখন সেই রাজনীতি আর সমর্থন করে না। প্রিয় ভাই বোনেরা, আজকে এখানে দেখেছেন বিভিন্ন জন যারা বক্তব্য রেখেছে, তারা বলে গিয়েছে যে কিভাবে আমরা ঢাকা 17 এলাকার জন্য কাজ করছি, ঢাকা 17 এলাকার অবস্থানের উন্নয়নের জন্য কাজ করছি। তারা বলে গিয়েছে যে তাদের কিভাবে আমরা মানুষের উন্নয়নের জন্য এখানে কাজ করছি, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কাজ করছি। এই যে আপনাদের পাশে এই গুলশান লেক আছে, বনানী লেক আছে, এই লেক যদি পরিষ্কার করতে হয়, এই লেক পরিষ্কার করতে 6 মাস সময় লাগবে না? যত মালের মধ্যে আছে। কাজে কোনো বক্তব্য রাখা খুবই সহজ কাজ, সমালোচনা করা খুবই সহজ কাজ। যদি মুরত থাকে, আসেন, শার্টের হাত গুটিয়ে হ্যান্ডেল করে কেস পরে আদালতের মাঠে নামো, মানুষের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, সঠিক কথা বলো। এমন কোনো কথা বলবেন না যেই কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, এমন কোনো কাজ করবেন না যেই কথা বললে বিশৃঙ্খলা তৈরি হয় রাজপথে। কারণ স্বৈরাচার বসে আছে, স্বৈরাচারের সাথে বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যুদ্ধ করে টিকেছিল, এই রাজপথেই তারা টিকেছিল। আর কোন রাজনৈতিক অন্য যারা ছিল তারা আমাদের সাথে ছিল। যারা আজকে বড় বড় গলা উঁচু করে কথা বলছে, যারা আজকে বড় বড় গলা দিয়ে বিশৃঙ্খল কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে, 17 বছর মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় না। এখনো রয়ে গেছে পত্রিকাগুলো, বিগত 17 বছর পত্রিকাগুলো রয়ে গেছে। বের করুন পত্রিকাগুলো, পত্রিকার পাতায় এখনো ছবি আছে কিভাবে আমার দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নেতাকর্মীরা কিভাবে অত্যাচারিত হয়েছে, কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে গোলগুলের শিকার হয়েছে, কিভাবে কারাবরণ করেছে, কি বক্তব্য তারা দিয়েছে, সেই সবগুলো এখনো পত্রিকার পাতায় রয়ে গেছে কম বেশি। পত্রিকাকে সেদিন ছাপতে দেওয়া হতো না এইসব বিষয়, তারপরেও পত্রিকাগুলো চেষ্টা করেছে, অনেকগুলো, সবগুলো না হলে অনেকগুলো পত্রিকা চেষ্টা করেছে
বিরোধী দলের কণ্ঠস্বরকে যতটুকু সম্ভব তুলে ধরার জন্য। কিন্তু সেইখানে আমরা আজকে যারা বড় বড় কথা বলছে তাদের কোনো কথা সেখানে দেখিনি আমরা। কাজে বাংলাদেশের মানুষের মন অনেক বড়। ভুল অতীতে করেছেন, 71 সালে ভুল করেছেন, 86 সালে ভুল করেছেন, 96 সালে ভুল করেছেন, 2026 সালে এসব মানুষকে বিভ্রান্তি করে কি সব টিকিট মিকিট বিক্রি করেছেন। আসেন এইসব বিভ্রান্তি রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব মিথ্যা রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব উস্কানি দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। সত্যিকার ভাবে জনগণের কাজ হতে পারে, সত্যিকার ভাবে দেশ এগিয়ে যেতে পারে, এইরকম যদি কোনো পরিকল্পনা আপনাদের কাছে থাকে, এরকম যদি কোনো চিন্তা ভাবনা আপনাদের কাছে থাকে, উপরে টেবিলে উপস্থাপন করুন, সংসদে উপস্থাপন করুন, জনগণের সামনে উপস্থাপন করুন। সেই পরিকল্পনা যদি ভালো হয়, সেই পরিকল্পনা যদি বাস্তবসম্মত হয়, সেই পরিকল্পনা যদি দেশ এবং দেশের মানুষের উপকার করে, অবশ্যই আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ দেখতে চায় তাদের ভাগ্যের পরিবর্তন। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে তাদের এই প্রিয় মাতৃভূমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। সেই জন্য যদি এগিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে এই যে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের যে 40 কোটি হাত, সেই হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে, সেই হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমি কে পেলাম সেটি বড় কথা নয়, আমি এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কি দিতে পারলাম সেটি হচ্ছে বড় কথা। আমি এই দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে পারলাম সেটাই হচ্ছে আজকে বড় কথা। আসুন এই কথাটিকে মনে ধারণ করে, এই কথাটির উপরে শপথ গ্রহণ করে, এই কথাটির উপরে প্রতিজ্ঞা করে আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। যে পথ দেশ গঠনের, যে পথ আমাদেরকে শহীদ জিয়া দেখিয়ে গিয়েছেন, যে পথে আমাদেরকে দেশনেত্রী খালেদা জিয়া নিয়ে গিয়েছেন যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন, আমরা সেই পথে বাংলাদেশের জনগণকে ধাবিত করতে চাই, আমরা সেই পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই হোক আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিনের শপথ, এই হোক আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা রেখে, এই শপথের প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। কালকে একটি ইউনিট দেওয়া হয়, সেই ইউনিটের বিদ্যুৎটি আমরা পুরো এলাকার মধ্যে ছড়িয়ে দিই। মানে 1 গ্লাস পানি দেওয়া হয়েছে, সেই 1 গ্লাস পানি কোথায় কাদেরকে কিভাবে দিতে হবে সেটাই শুধুমাত্র তাদের দায়িত্ব, বিদ্যুৎ উৎপাদন করা তাদের দায়িত্ব না। তাই যেখানে 1 বালতি পানি প্রয়োজন, সেখানে যদি 1 গ্লাস পানি দেয়, তাহলে তো আমরা সবাইকে সেই পানি ভাগ করে দিতে পারবো না। কাউকে একটু দিব, কাউকে আবার দিতে পারবো না। সেই একইভাবে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছিল, তাদেরকে কম বিদ্যুৎ দেওয়া হচ্ছে, অথচ বিদ্যুৎ দরকার ছিল এলাকায় অনেক বেশি। তাই কোথাও 2 ঘন্টা বিদ্যুৎ দিতে পারছে, আবার কোথাও সারা দিনে 4 থেকে 5 ঘন্টাও বিদ্যুৎ দিতে পারছে না একটানা। এমনও কিছু সংখ্যক গ্রাম রয়েছে যেখানে 24 ঘন্টায় প্রায় 20 ঘন্টায় বিদ্যুৎ দিতে পারে না। সেই দুর্ভোগের হাত থেকে বাঁচার জন্য মানুষ এখন আকুল আবেদন করছে বাংলাদেশের মাননীয় সরকার জনাব তারেক রহমানের কাছে। অন্যদিকে বিদ্যুৎ অফিসে থাকা এই কর্মকর্তা যখন একের পর এক মিটারের সামনে গিয়ে সবকিছু জনসম্মুখে তুলে ধরছিল, তখন বিদ্যুৎ অফিসের অভ্যন্তরীণ বিষয়গুলো জনগণ জানতে পেরেছে। কিভাবে মিটার বন্ধ করলে বিদ্যুৎ থাকে না সেটা মানুষ বুঝতে পেরেছে। এতে করে মানুষ আরো ক্ষুব্ধ হয়ে পড়ে এবং অসংখ্য বিদ্যুৎ অফিসে গিয়ে তারা আক্রমণও চালায়, ভাঙচুর চালায়। পরবর্তীতে সেই বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে রেহাই পায় বা আশ্রয় নেয়। এখন ধারণা করা হচ্ছে এই বিদ্যুৎ অফিসের এই কর্মকর্তার কারণেই মানুষ এতটা ক্ষুব্ধ হয়েছে। আগে মানুষ বুঝতে পারেনি, মানুষ হয়তো ধারণা করে নিয়েছে কোথাও তার কাটা পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে বিদ্যুৎ পাচ্ছে না। এইগুলো বুঝিয়েই এমপি, মন্ত্রী বা নেতারা জনগণকে ঠান্ডা রাখে। কিন্তু যখন বিদ্যুৎ অফিসের মূলত বিষয়গুলো সবার সামনে উন্মোচন করে দিল, মানে সত্য তথ্য সবার সামনে তুলে ধরেছে, তখন থেকে মানুষ বুঝে গিয়েছে এটা তো ভাই তার কাটা না, আর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়নি, এটা ইচ্ছাকৃত ভাবে বিদ্যুৎ দিচ্ছে না, কারণ বিদ্যুৎ উৎপাদন এরকম হচ্ছে। এই যে বিদ্যুৎ অফিসের কর্মকর্তার চাকরিটি হারিয়েছে, এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? এটা কি তার ভুল যে জনসম্মুখে বিদ্যুৎ অফিসের অভ্যন্তরীণ বিষয়গুলো শেয়ার করা, নাকি তিনি সত্য বলার কারণে তার চাকরিটি আরো মজবুত হওয়া দরকার ছিল? এমনও হতে পারে যদি আজ তার চাকরিটি থাকতো, তাহলে বিদ্যুৎ অফিসের অসংখ্য কর্মকর্তারাই একটি ফেসবুক পেজ খুলে সেখানে ভিডিও আপলোড করা শুরু করতো। অনেকেই ধারণা করছে সে নাকি ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য এই ধরনের কন্টেন্ট গুলো বানাচ্ছিল। অন্যদিকে তিনি আবার দেখাচ্ছে তার ফেসবুক পেজে মনিটাইজেশনই নেই, মানে টাকা আয়ের কোনো মাধ্যমই নেই। তিনি টাকা আয়ের জন্য এই ভিডিওগুলো আপলোডও করেন। তার দাবি মানুষকে সঠিকটা বুঝ দেওয়ার জন্যই বিদ্যুৎ অফিসে যেন কেউ এসে হানা না দেয়, এই জন্য আমি সেই ধরনের ভিডিওগুলো আপলোড করেছি। কিন্তু হেতের বিপরীতে বিষয়টা উল্টো হয়ে গিয়েছে। বুঝাতে গিয়ে উল্টো তারা আরো ক্ষুব্ধ হয়েছে, ক্ষমা চেয়েছে জাতির কাছে, ক্ষমা চেয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। তাই তার চাকরিটি ফিরিয়ে দেওয়ার জন্য সবাই এখন আবেদন জানাচ্ছে। তিনি জীবনে আর কোনোদিন বিদ্যুৎ অফিসের কোনো ভিডিও করবে না, এটাও তিনি প্রতিশ্রুতি দিয়েছে। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ জানতে পারে ওই বিদ্যুৎ কর্মকর্তার চাকরি হারিয়েছে। এমনই তথ্য আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। তার চাকরি যদি ফিরিয়ে দিতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানো হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর প্রতিদিনের এই প্রথম প্রস্তাবনায় কুমিল্লা 4 আসনের এই সংসদ সদস্য বলেন, চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর জানা দরকার ছিল
সমাধান ইতিমধ্যে টেবিলেই আছে। এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম স্বল্প 30 দিন, মধ্য 6 থেকে 18 মাস এবং দীর্ঘ মেয়াদি নিয়ে মোট 15 দফা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর ডাউস সাইজের মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এ তথ্য তার কাছে পৌঁছায়নি, এটি লজ্জার কথা। দ্বিতীয় প্রস্তাবনায় হাসনাত আব্দুল্লাহ এনসিপির দেওয়া 30 দিনের জন্য 5টি স্বল্পমেয়াদী, 6 থেকে 18 মাস এবং 6টি দীর্ঘমেয়াদী 4টি সুস্পষ্ট সমাধান প্রস্তাব পড়ে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তৃতীয় প্রস্তাবনায় তিনি বিদ্যুৎ সংকট সমাধানের জন্য আলোচনা করতে বিরোধী দল থেকে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার অনুরোধে সাড়া দিতে অনুরোধ করেন এবং সরকারের এমন ইগনোরেন্সকে খুব হতাশার চোখে দেখে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিশাল টিমের সক্ষমতা, যোগ্যতা ও আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাত আব্দুল্লাহ। চতুর্থ প্রস্তাবনায় এনসিপির এই নেতা বলেন, 6 মাসে প্রশাসনে যে হারে দলীয় পদায়ন হয়েছে তাতে ইনস্টিটিউশনাল মেমোরি বলে কিছু অবশিষ্ট নেই। ফলে ফুয়েল প্ল্যান নেই, কন্টিনজেন্সি প্ল্যান নেই, ডিজাস্টার রিকভারি প্ল্যান নেই। ভর্তুকি কাটা হয়েছে ঠিক সেখান থেকে যেখান থেকে বিদ্যুৎ আসে, আর ক্যাপাসিটি চার্জ তো অক্ষত। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হাসনাত লিখেন, আপনি বলার আগেই আমরা সমাধান দিয়েছি। আপনারা সেটা পড়ার দরকার মনে করেননি, কিংবা আপনাদের কাছে হয়তো সেটি পৌঁছায়নি। তথাপি 6 মাসের হিসাবটা আমরা মেনে নিলাম, কিন্তু ঘড়িটা বিরোধী দলের নয়। দামি ফোন তো আরো বেশি বিদ্যুৎ খায়। সেই বিদ্যুৎ মন্ত্রীর বাসায় অবশ্যই দামি দামি এসি রয়েছে, যে এসি গুলো বিদ্যুৎ অপচয় করছে। সেই একটি এসি বন্ধ করলে গ্রামের 100টি পরিবার মোবাইল ফোন চার্জ দিতে পারবে। আই হোপ এমপি মন্ত্রীর বাসা থেকে এসি এবং ইলেকট্রিক চুলো, ইলেকট্রিক দামি দামি ফ্রিজ, এই সব কিছু বন্ধ করে দিলেই জনগণ বিদ্যুৎ পাবে। এটা মন্ত্রীর কথা শুনলে বোঝা যায়। আমি জানি এখন আবার মন্ত্রীর বিরুদ্ধে কথা বলার কারণে অনেকেই হয়তো আমাকে নিয়ে বাজে মন্তব্য করবেন, জীবনের ঝুঁকিও থাকতে পারে, কিন্তু আমি এইটাও আবার আশাবাদী, বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান থাকাকালীন অবস্থায় কারো বাক স্বাধীনতাকে রোধ করতে পারবে না। তিনি যখন প্রায় 18টি বছর লন্ডনের মাটিতে পাড়ি জমিয়েছিল, তখন ইন্টারনেটের মধ্যে বেশ কিছু সময় তার কাটাতে হয়েছে। ইন্টারনেটের মধ্যে বাংলাদেশটাকে তিনি দেখতেন কিভাবে বাংলাদেশের মানুষ দুর্ভোগে পড়েছিল, এবং এক পর্যায়ে যখন এই দেশের জনগণের দেয়ালে পিঠ থেকে যায়, তখন তিনিও জনগণকে সমর্থন করেন এক দফার দাবি জানাতে। সেরকম একজন মানুষের কাছে আমরা এটা আশা করতেই পারি, সেই কারো বাক রোধ করবে না, সে সবার বাক স্বাধীনতা ফিরিয়ে দিবে। আজ বাংলাদেশের প্রতিটি গ্রামের মধ্যে বিদ্যুতের সংকট দেখা দিচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয়, আর সেই ঢাকার মধ্যে বিদ্যুতের সংকট। কখনো কখনো হঠাৎ করে বিদ্যুৎ চলে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা পর বিদ্যুৎ আসছে। ক্রমাগতই এই বিদ্যুৎ যাওয়ার কারণে ফ্রিল্যান্সিং জগতে এক বিশাল ধরনের আঘাত হানছে গার্মেন্টস এর মধ্যে, আঘাত হানছে প্রত্যেকটি ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। এটা পুরো বাংলাদেশের আয়ের উৎসে সব থেকে বড় ঘাটতি হতে পারে এই বিদ্যুৎ সংকট। আমরা যখন দেখি আমাদের চারপাশে সংকট দেখা দিচ্ছে, তখন সরকারের কাছে আবেদন জানাই যাতে করে এই দুর্ভোগ থেকে মুক্তি পায়, কিন্তু তখন ওই সরকারের চেয়ারে বসে থাকায় বিদ্যুৎ মন্ত্রী যখন আবার এই ধরনের কথা বলে, মানে জ্বালানি মন্ত্রী যখন বলে মোবাইল ফোন চার্জ দেওয়ার ফলে বিদ্যুতের অপচয় হচ্ছে, বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে, এখন কি মানুষ মোবাইল ফোন চালাবে না? তাহলে মোবাইল ফোন সবাই বন্ধ করে রাখেন। এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু একটি স্মার্ট বাংলাদেশ মানুষ পেয়েছে। আপনি যতই বলেন না কেন, মোবাইল ফোন তার বন্ধ করতে পারবেন না। আপনার দরকার ছিল এমন কথা বলা যে এই কারণে আমরা বিদ্যুৎ গুলো পাচ্ছি না, খুব দ্রুতই আমরা সেই দুর্ভোগ গুলো নিরসন করব। একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে যদি বিদ্যুৎ না আসে, আরো বিদ্যুৎ দরকার হয়, তাহলে আরেকটি বিদ্যুৎ কেন্দ্র বানাবো। বড় বড় প্রকল্প নেন না হাতে। জনগণের দুর্ভোগ মেটানোর জন্য যা খুশি সরকার তাই করতে পারে জনগণের সাথে, এতে জনগণ সরকারকে সমর্থন করবে। আর যদি এমপি মন্ত্রী এই ধরনের কথা বলে, এই ফাঁকসি কথাবার্তা শুনলে মানুষ এমনিতেই নারাজ হবে। সর্বশেষ আপনাদের উপরে ছেড়ে দিলাম, মন্ত্রীর এই কথাগুলো কি আসলে সত্য? যদি তাই হয়ে থাকে ভিডিওটি শেয়ার করে দেন, আর আপনার মূল্যবান মতামত জানান। প্রতিদিনের এই ধরনের ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা